গত ক্লাসে আমরা 46তম বিসিএস-এর 1 থেকে 13টি কোশ্চেন আমরা অ্যানালাইসিস করেছিলাম। আজ আমরা 14তম কোশ্চেন থেকে অ্যানালাইসিস করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর কোশ্চেন আছে, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এখানে একটি শব্দ দিয়ে গ্যাপটি পূরণ করতে বলা হয়েছে। গ্যাপের মধ্যে আছে সি, সিং, বিং, সিং, বিং, সিন, সিন। এখন আমরা এখানে কোনটা হবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে অ্যাভয়েডের পরে একটি গ্যাপ দেওয়া আছে। অ্যাভয়েড একটি ইনফিনিটিভ ভার্ব, যার পরে সি আরও একটি ভার্ব, যেটা দুটি ভার্ব পাশাপাশি বসতে পারে না, বিধায় সিটি হবে না। আবার আমরা দেখতে পাচ্ছি সিন, সিং। সিংটি যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসাই তাহলে অর্থটি কিন্তু হচ্ছে না। এটাকে, এই সিং শব্দটিকে প্যাসিভ পার্টিসিপল করতে হবে, কারণ এই বাক্যটি আমাদের বলছে দ্য সাবমেরিন ডিপড, সাবমেরিনটি ডুবে গেল বা ডুব দিল, টু অ্যাভয়েড এড়াতে, কি এড়াতে? বিং সিন মানে হচ্ছে দৃশ্য এড়াতে, মানে যাতে দেখা না যায় সেই দৃশ্য তো এড়াতে, মানে যাতে এনিমি প্লেনটি এই সাবমেরিনটিকে দেখতে না পায়, সেই জন্য তারা সেই জাহাজটি কী করছে? ডুব দিয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এনিমি প্লেনের দৃশ্য বা দেখা থেকে মুক্ত হওয়ার জন্য সেই সাবমেরিনটি ডুব দিয়েছে। আবার যদি আমরা অ্যাভয়েডের পরে একটি সিন পাস্ট পার্টিসিপল বসাই, সেটিও গ্রামাটিক্যালি কারেক্ট নয়। এবার আমরা 15তম প্রশ্নে দেখতে পাচ্ছি, ইন ফেয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসহোয়ার। এই বাক্যটি হচ্ছে ইন ফেয়ার অফ ভয়ে ড্যাশ হি এসকেপড সে পালিয়ে গেল এলসহোয়ার অন্য কোথাও। এখন কিসের ভয়ে? যদি আমরা এখানে অ্যারেস্টিং লিখি বা অ্যারেস্টিং বসাই, অ্যারেস্ট মানে কি? গ্রেপ্তার করা, মানে গ্রেপ্তার করার ভয়ে সে পালিয়ে গেল। বাক্যটি কিন্তু মোটেও ঠিক নয়, কারণ সে গ্রেপ্তার করার জন্য পালিয়ে যায়নি, বরং গ্রেপ্তার হওয়ার জন্য পালিয়ে গিয়েছে। সুতরাং এই অ্যারেস্টিংটি এখানে হবে না। আবার বিং যদি আমরা বসাই অ্যারেস্টেড বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা জানি যে প্রেপোজিশনের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, এখানে হয় ভার্বের সাথে আইএনজি বা ভার্বের জিরান্ড, এখানে এইভাবে ইউজ করতে হবে। কিন্তু এখানে আমাকে বিং অ্যারেস্টেড ইউজ করতে হবে, কারণ সে তার গ্রেপ্তার হওয়ার ভয়ে সে গ্রেপ্তার করতে চায়নি, তার মানে এই বাক্যটিকেও প্যাসিভ পার্টিসিপল করতে হবে, বিং অ্যারেস্টেড, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার ভয়ে সে পালিয়ে গেল। আবার যদি আমরা হ্যাভিং অ্যারেস্টেড বসাই, এটাও গ্রামাটিক্যালি কারেক্ট নয়। এখন আমরা 16তম কোশ্চেনে দেখতে পাচ্ছি, আই ডিডন্ট ফলো হো পাস্ট বাই মি। কে আমার পাশ দিয়ে অতিক্রম করলো, এটা আমি ফলো করিনি বা দেখিনি বা অনুসরণ করিনি। এখানে পাস্ট শব্দটি হচ্ছে ভার্ব। এখন আমরা এখানে পরে আবার বলা আছে যে ইট ড্যাশ সজীব। এখানে একটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যেহেতু আগের বাক্যে বলা আছে আই ডিডন্ট ফলো, আমি খেয়াল করিনি, হো পাস্ট বাই মি, কে আমার পাশ দিয়ে চলে গেল বা অতিক্রম করলো। তার মানে এই বাক্যটি কিন্তু নিশ্চিতভাবে বলা হয় নাই যে কে গেল, যেটা খুব খেয়ালিভাবে এটা অনুসরণ করা হয় নাই, তার মানে এটি একটি সম্ভাবনার কথা বলা হয়েছে। সো ইট ড্যাশ সজীব, তাই এটা হবে, এটা অনুমানের উপর বলা হয়েছে যে এটা সজীব হতে পারে। এখন অতীতের একটি বিষয় হতে পারে, হতে পারত, এরকম একটি স্ট্রাকচার হচ্ছে, সেখানে মাইট ইউজ করতে হয়। অর্থাৎ এটা হবে কারেকশন, যে ইট, এবার ইটের পরে হবে মডাল অক্সিলিয়ারি মাইট, এবং মডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম বি বসাতে হবে। এখন অন্যগুলা কেন হবে না সেটা আমরা একটু খেয়াল করি। যেমন এখানে দেওয়া আছে ওয়ার, ইটের পরে ওয়ার কখনো পসিবল না। আবার মাস্ট বি হচ্ছে যদি সে নিশ্চিতভাবে বলা যেত যে এটাই সজীব, তাহলে সেটা মাস্ট বি হতো, কিন্তু আমাদের বাক্যটি বলছে এখানে নিশ্চিত করে বলা হয় না, এটা সে বেখেয়ালি, সে খেয়াল করেনি যে এটা কে ছিল, তাই এটা মাস্ট বিও কারেক্ট নয়। আবার ইট ওয়াজ সজীব, এটাও একটি নিশ্চয়তার কথা বলে, কিন্তু আমাদের বাক্যটি নিশ্চয়তার কথা বলে না।
সুতরাং সি নম্বর কারেক্ট। নাম্বার 17, সামিন ইজ মাই কলিগ, আই ডেশ হিম ফর 10 ইয়ার্স। আমি 10 বছর যাবৎ ধরে তাকে ডেশ করি। এখানে নু ভার্বটিকে সঠিকভাবে বসাতে বলা হয়েছে। আমরা জানি যে নির্দিষ্ট একটি সময় ধরে কোনো কিছু একটা কাজ হয়েছে বা চলছে বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা চলছে এরকম না, এক নির্দিষ্ট সময়ের মধ্যে এক কাজটি হয়েছে, তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং সি নম্বর হচ্ছে কারেক্ট। এখন আমরা যদি এটাকে নু হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নিউ হবে না, এটা পাস্ট ইনডিফিনিট, হ্যাভ বিন নুন এটাকে অযাচিতভাবে প্যাসিভ করা হয়েছে, সুতরাং এটাও হবে না। তারপর হচ্ছে 18 নম্বর, যে দ্য স্নো সোয়ারেলস ডেশ দ্য ভ্যালি। এই কোশ্চেনটি সরাসরি একটি প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে শর্ট স্টোরি এ মাদার ইন ম্যানভেইন। এই গল্প থেকে এটা সরাসরি একটি প্যাসেজের লাইন থেকে উদ্ধৃতিটি তুলে দেওয়া হয়েছে। আমি কমেন্ট বক্সে এটার এই প্যাসেজটির একটি ছবি আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এটা যাচাই করে নেবেন। এটা হচ্ছে দ্য স্নো সোয়ারেলস ডাউন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকার নিচে স্নো বা তুষার ঘোরাঘুরি করে। এটা হচ্ছে কারেকশন। এখন আমরা 19 নম্বর কোশ্চেনে বলা আছে দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। অর্থাৎ আমরা জানি কোনো স্থানে, কোনো কালে, কোনো পাত্রে কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝাতে দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটি ইউজ করা হয়। অর্থাৎ একটি কফি শপ আছে ড্যাশ দ্য স্ট্রিট, এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এখানে অন এবং অ্যাক্রস দুটোই সঠিক। অন এবং অ্যাক্রস দুটোই এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। নম্বর 20 তে বলা আছে একটি নেরেশন কারেক্ট করতে বলা হয়েছে। সেখানে বলা আছে প্রথম বাক্যটি হি সেড টু মি। এইখানে বাক্যটির রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্স, তাহলে আমাকে রিপোর্টেড স্পিচে যে বাক্যটি থাকবে সেটাকেও অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। কিন্তু এখানে দুইটি ক্লজের মধ্যে একটিতে আছে পাস্ট টেন্স, কিন্তু আরেকটি আছে প্রেজেন্ট ফিউচার টেন্স, সুতরাং এই নম্বরটা আমরা উত্তরে নিব না। বি নম্বরে দেওয়া আছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। তার মানে এটি রিপোর্টিং ভার্বটি আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে তার রিপোর্টেড স্পিচের ভেতরে যে টেন্সটি থাকে সেখানে কোনো টেন্সের পরিবর্তন হয় না। তার মানে এটা আছে প্রেজেন্ট টেন্স, এখানে আছে ফিউচার, এখানেও আছে ফিউচার, তার মানে 2 নাম্বার বা বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন বাকি যে আরও দুটি আছে সেটি কেন সঠিক নয় সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে রিপোর্টিং ভার্বটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে টেন্সের পরিবর্তন হবে না। তার মানে আবার এখানে উড গো দেওয়া আছে, পাস্ট টেন্স করা আছে, তার মানে এই উত্তরটিও সঠিক নয়। এখন ডি নম্বরে আছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই উড স্টে হিয়ার ইন ঢাকা। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি আছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু রিপোর্টেড স্পিচটি আছে পাস্ট টেন্সে, তার মানে এই ডি নম্বরটিও হবে না। এখন নম্বর 21-এ বলা আছে এখান থেকেও 4টি অপশনের মধ্যে একটি কারেক্ট উত্তর আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, মানে রুমকে অন্ধকারাচ্ছন্ন করা হলো বাই সুইচিং অফ অল দ্য লাইটস, অর্থাৎ বাক্যটি প্যাসিভ, এটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ রুমটিকে অন্ধকারাচ্ছন্ন করা হলো কিসের মাধ্যমে? সুইচিং অফ অল দ্য লাইটস, মানে সকল বাতি বা সকল লাইট বন্ধ করার মাধ্যমে, এটি হচ্ছে সঠিক। কিন্তু অন্যগুলো কেন সঠিক না সেটা আমরা একটু দেখি। দ্বিতীয়টি বলা আছে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড সুইচিং অফ অল দ্য লাইটস। এখন কার মাধ্যমে রুমটি ডার্কেন করা হলো সেটার আগে প্যাসিভ ভয়েসে বাই বসে, কিন্তু এখানে সেই বাইটি নেই। তৃতীয়টি আছে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড টু সুইচ অফ অল দ্য লাইটস। এখানে উত্তরটি
আর এই বাক্যটি যে আমরা বাংলা অনুবাদ করি দেখা যায় যে রুমকে অন্ধকারাচ্ছন্ন করা হলো বা অন্ধকারাচ্ছন্ন করা হলো টু সুইচ অফ, মানে সুইচ অফ করতে, অল দ্য লাইট, সকল লাইট অফ করতে। আসলে উত্তরটি বা বাংলা অনুবাদটি একটু অ্যাবসার্ড, সুতরাং এটা অর্থ এবং গ্রামাটিক্যালি কোনোটাই ঠিক হয়নি। নম্বর 4 যেটা দেওয়া আছে, সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন্ড। এখানে ড্যাংলিং মডিফায়ার ইউজ করা হয়েছে। এখানে বলা আছে যে সুইচিং অফ অল দ্য লাইটস, অর্থাৎ সকল লাইট বন্ধ করে রুমকে অন্ধকারাচ্ছন্ন করা হলো। আমরা ড্যাংলিং মডিফায়ার হিসেবে জানি যে মডিফায়ারটি এখানে ইউজ করা হয়, সেই মডিফায়ারের সাবজেক্টটি মূল ক্লজের সাবজেক্ট হিসেবে আছে কিনা, যদি থাকে তাহলে বাক্যটি সঠিক, আর যদি না থাকে তাহলে বাক্যটি ভুল। তার মানে এখানে যদি আমরা প্রশ্ন করি যে লাইটকে অফ করলো, এখানে দেওয়া আছে রুম কি লাইট অফ করতে পারে, সুতরাং এখানে ড্যাংলিং মডিফায়ার ইউজ করা হয়েছে, এই বাক্যটিও সঠিক নয়। নম্বর 22, এইখানে বলা আছে থার্ড কন্ডিশনের একটি বাক্য দেওয়া আছে। আমরা থার্ড কন্ডিশনের বাক্য এটা জানি কি, যে ইফযুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের বাক্যটি হয় পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু এখানে আবার আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে আগে যদি আমরা ইফ যুক্ত বাক্য ইউজ না করি, ইফটাকে উজ্জ্ব রেখে বা অমিট করে যদি ভার্বটাকে সাবজেক্টের আগে দেওয়া হয় তবুও এই ইফের কাজ করে। তার মানে প্রথম বাক্যটি আছে যে হ্যাড ইউ বিন দেয়ার, এই বাক্যটি যে আমরা এভাবে সাজিয়ে নেই, ইফ ইউ হ্যাড বিন দেয়ার, তাহলে কিন্তু বাক্যটি সঠিক হতো। তার মানে এই সাবজেক্টটি ভার্বটি সাবজেক্টের আগে আনার কারণে ইফটা এখানে অমিট করা হয়েছে। অর্থাৎ বাক্যটি হয়েছে যদি তুমি সেখানে সময় মতো থাকতে, ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, তাহলে তুমি তথ্যটি পেতে পারতে বা পেতে। তার মানে এটার গ্রামাটিক্যালি এবং অর্থগতভাবে এই নম্বরটি সঠিক। এখন BCD কেন সঠিক না সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরে বলা আছে ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, এখানে ইফযুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে। এখন পরের বাক্যে আবার বলা আছে যে ইউ কুড হ্যাভ, এখানে কুড হ্যাভের পরে একটি ভার্ব 3 লাগবে যেটা এখানে নেই, তার মানে বাক্যটি ভুল। আবার সি নম্বর আছে ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ মাইট গেট, এখানেও ঠিক তাই, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 থাকার কথা ছিল, সেটা এখানে নেই। তারপর ডি নম্বর হচ্ছে হ্যাড বিন ইউ দেয়ার ইউ কুড হ্যাভ গট দ্য ইনফরমেশন, এখানে এই বাক্যটি ইফটাকে ওমিট করে আমরা জানি শুধুমাত্র সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে, কিন্তু এখানে মূল ভার্ব সহ বা মেইন ভার্ব সহ সাবজেক্টের আগে আনা হয়েছে, যে কারণে বাক্যটি ভুল। এই হচ্ছে 22 নম্বর পর্যন্ত কোশ্চেনের অ্যানালাইসিস।